ক্লাস 9। আজকে তোমাদের আমি শক্তির ক্রিয়া কার্যক্ষমতা শক্তি প্রথম অংশটি পড়াবো। সবার প্রথমে আমরা জেনে নেব যে কাজ করা বলতে কী বোঝায়। সাধারণভাবে আমরা কাজ করা বলতে বোঝাই যে হাঁটা চলা, এক জায়গা থেকে অন্য জায়গায় যাওয়া, সিঁড়ি থেকে ওঠানামা করা বা কোনো জিনিসকে এক জায়গা থেকে অন্য জায়গায় নিয়ে রাখা, এইগুলোকে আমরা কাজ করা বুঝি। এবার জানবো যে একটি ব্যাগের ভেতরে বই খাতা ভর্তি করে প্রথমে ব্যাগটিকে মেঝের মধ্যে রাখলাম, তারপর ব্যাগটিকে তুলে একটি টেবিলের ওপর রাখলাম, আবার কিছুক্ষণ পরে ব্যাগটিকে তুলে আমরা উঁচু আলমারির মাথার ওপর রাখলাম। তার তিনটি ক্ষেত্রেই আমরা কার্য করেছি, কিন্তু দেখা যাচ্ছে যে মেঝেতে রাখার তুলনায় যখন আমরা টেবিলের ওপর রাখছি ব্যাগটিকে একটু বেশি কাজ করছি। আবার টেবিল থেকে যখন আমরা উঁচু আলমারির মাথার ওপর ব্যাগটিকে তুলে রাখছি ওই ব্যাগটিকেই, তখন আরও একটু বেশি কাজ করেছি। অর্থাৎ এখানে বুঝতে পারছি যে যখন আমাদের উচ্চতার পরিবর্তন হচ্ছে তখন সেক্ষেত্রে কাজ বেশি করছি। আবার একটি টেবিলের ওপরে একবার একটি 2 কেজি ওজনের বাটখারা, আবার একটি 5 কেজি ওজনের বাটখারাকে রাখা হলো। দুটো ক্ষেত্রেই আমরা কার্য করেছি, কিন্তু আমাদের এটুকুনি বুঝতে পারছি যে 2 কেজির তুলনায় যখন 5 কেজি বাটখারাটি রাখছি তখন আমাদের বেশি বল প্রয়োগ করতে হচ্ছে, অর্থাৎ বেশি কার্য করতে পারছি। তা কার্যের সংজ্ঞা থেকে আমরা বলতে পারি যে কোনো বস্তুর ওপর বল প্রয়োগ করলে যদি বলের প্রয়োগবিন্দু স্মরণ হয় তাহলে প্রযুক্ত বল কার্য করেছে বলা হয়। তাহলে একটা বস্তুর ওপর বল প্রয়োগ করলাম, বস্তুটা যদি যেখানে বল প্রয়োগ করলাম, যে অভিমুখে বল প্রয়োগ করলাম, বস্তু সেই অভিমুখে যদি স্মরণ ঘটে তাহলে প্রযুক্ত বল কার্য করেছে বলা হতে পারে। যেমন এক ব্যক্তি কোনো গাড়িকে যদি ঠেলে সরাচ্ছে, তাহলে গাড়ির ওপর বল প্রয়োগ করছে, ফলে গাড়িটি যে অভিমুখে বল প্রয়োগ করা হচ্ছে সেই অভিমুখে গাড়িটির স্মরণ ঘটছে, তাহলে প্রযুক্ত বল কার্য করছে বলা হচ্ছে। আবার একটি বালক যদি সাইকেল চালিয়ে যাচ্ছে বা ঘোড়া গাড়ি টানছে, একজন কুলি মাথায় বোঝা তুলছে, এরা সবাই কার্য করছে। কিন্তু যদি কেউ একটি দেয়ালকে ঠেলে তাহলে দেয়ালে স্মরণ হবে না, সেক্ষেত্রে আবার কিন্তু কোনো কার্য করা হবে না। শক্তি প্রয়োগ করলে বা বল প্রয়োগ করলেও তখন কোনো কার্য হবে না। কার্যের পরিমাপ থেকে আমরা জানতে পারি যে বস্তুর ওপর প্রযুক্ত বল এবং ওই বলের প্রয়োগবিন্দু স্মরণের গুণফল দ্বারা কার্যের পরিমাপ করা হয়। তাহলে বস্তুর ওপর যে বল প্রয়োগ করছি এবং ওই বলের প্রয়োগের ফলে প্রয়োগবিন্দুর স্মরণের গুণফলের দ্বারা কার্যের পরিমাপ করা হচ্ছে। তাহলে কৃতকার্য সমান সমান প্রযুক্ত বল গুণ বলের প্রয়োগবিন্দুর স্মরণ, এটা হচ্ছে কৃতকার্যের পরিমাপ। বা কৃতকার্যকে আমরা ডাব্লিউ দিয়ে যদি ইন্ডিকেট করি তাহলে ডাব্লিউ ইকুয়ালস টু প্রযুক্ত বল এফ ইন্টু বলের প্রয়োগবিন্দুর স্মরণ হচ্ছে ডি। তাহলে ডাব্লিউ ইজ ইকুয়াল টু এফ ইন্টু ডি। এখানে ছবি দিয়ে দেখিয়েছি যে একটি বস্তু এ অবস্থানে ছিল, এই অবস্থানের সাপেক্ষে বস্তুটার ওপর এফ বল প্রয়োগ করা হলো। এফ বল প্রয়োগ করার ফলে বস্তুটি সরল রেখাপথে এ বিন্দু থেকে বি বিন্দুতে আসলো ওই বস্তুটি, তাহলে দূরত্ব অতিক্রম করলো, এর মাঝখানে স্মরণ ঘটলো ডি। তাহলে কৃতকার্য হলো ডাব্লিউ ইকুয়ালস টু প্রযুক্ত বল অর্থাৎ এফ ইন্টু ডি, যতটা বল প্রয়োগ করা হচ্ছে এবং বস্তুটি যতটা স্থান পরিবর্তন করছে। আবার কোনো বস্তুর অনুভূমিক তলের সঙ্গে থিটা কোণে এবি অভিমুখে, এই থিটা কোণে এবি অভিমুখে যদি এফ বল প্রয়োগ করলে অনুভূমিক তলে বস্তু স্মরণ এসি অভিমুখে হয়, এ বিন্দু থেকে সি অভিমুখে হয়, অর্থাৎ এসি ইজ ইকুয়াল টু ডি হয়। এখানে তাহলে স্মরণের অভিমুখে বলের উপাংশ বল বস্তুটি স্মরণ ঘটাবে। সুতরাং এক্ষেত্রে কৃতকার্য ধরা হবে স্মরণ ইন্টু স্মরণের অভিমুখে বলের উপাংশ, অর্থাৎ ডাব্লিউ ইজ ইকুয়াল টু এফ কস থিটা ইন্টু ডি। কার্য একটি স্কেলার রাশি যার মাত্রা হচ্ছে, কার্যের মাত্রা নির্ণয় করতে গেলে আমাদের বার করতে হবে কৃতকার্য। আমরা আগে পেয়েছি যে কৃতকার্য ইজ ইকুয়াল টু বল ইন্টু স্মরণ, তাহলে কার্যের মাত্রা হবে বলের মাত্রা ইন্টু স্মরণের মাত্রা। এখানে বলের মাত্রা আমরা আগে জানি যে এম এল টি টু দি পাওয়ার -2, আর স্মরণের মাত্রা এল, তাই কৃতকার্যের মাত্রা পাবো এম এল স্কোয়ার টি টু দি পাওয়ার -2। কার্যের একক কি? সিজিএস পদ্ধতিতে কার্যের একক আর্ক বা ডাইন সেন্টিমিটার। সিজিএস পদ্ধতিতে কার্যের একক আর্ক বা ডাইন সেন্টিমিটার। এবার ডাইন সেন্টিমিটার বা কার্যের সিজিএস একক বা পরম একক, এটাকে পরম এককও বলা হচ্ছে, সংজ্ঞাটা আমরা জেনে নেব। কোনো বস্তুর ওপর যদি এক ডাইন বল প্রয়োগ করার ফলে বলের অভিমুখে প্রয়োগবিন্দুর স্মরণ
যদি 1 সেন্টিমিটার হয়, অর্থাৎ কোনো বস্তুর ওপর 1 ডাইন বল প্রয়োগ করার ফলে বলের প্রয়োগবিন্দুর অভিমুখে সরণ যদি 1 সেন্টিমিটার হয়, তাহলে কৃতকার্যকে সেই কৃতকার্যকে 1 আর্ক বলে ধরা হয়। আবার এসআই পদ্ধতিতে কার্যের একক জুল বা নিউটন মিটার। নিউটন মিটার কি বলা হচ্ছে, যে কোনো বস্তুর ওপর যদি 1 নিউটন বল প্রয়োগ করে বলের প্রয়োগবিন্দু সরণ বলের অভিমুখে 1 মিটার হয়, অর্থাৎ 1 নিউটন বল প্রয়োগ করার ফলে যদি সরণ 1 মিটার হয়, তাহলে কৃতকার্যকে বলা হচ্ছে 1 জুল। সিজিএস পদ্ধতিতে তাহলে কার্যের একক পেলাম আর্ক, এবং এসআই পদ্ধতিতে কার্যের একক জুল। এবার এই দুটো পদ্ধতিতে কার্যের এককের সম্পর্কটা আমরা দেখে নিচ্ছি। বলা হচ্ছে 1 জুল মানে আমরা পেয়েছি 1 নিউটন ইন্টু 1 মিটার। আবার বলের এককের দ্বারা এসআই পদ্ধতিতে বলের একক নিউটন, তাহলে 1 নিউটন। সিজিএস পদ্ধতিতে বলের একক 10⁵ ডাইন, 1 নিউটন মানে 10⁵ ডাইন, আর 1 মিটার মানে সিজিএস পদ্ধতিতে দূরত্বের একক সেন্টিমিটার, তাই 1 মিটার মানে 100 সেন্টিমিটার বা 10² সেন্টিমিটার। সেক্ষেত্রে 10⁵ ইন্টু 10² দ্যাট ইজ 10⁷ ডাইন সেন্টিমিটার। আবার ডাইন সেন্টিমিটার যেহেতু আর্ক, অর্থাৎ 1 জুল ইজুকাল টু 10⁷ আর্ক। এবার দেখে নেব অভিকর্ষীয় একক। সিজিএস পদ্ধতিতে এই অভিকর্ষীয় একক হচ্ছে গ্রাম সেন্টিমিটার কার্যের, আর এসআই পদ্ধতিতে অভিকর্ষীয় একক হচ্ছে কিলোগ্রাম মিটার। সংজ্ঞাটা কি শুনে নেব, যে 1 গ্রাম ভরের বস্তুর ওপর কোনো বস্তুকে যদি অভিকর্ষের বিরুদ্ধে 1 সেন্টিমিটার ওপরে তুলতে যে পরিমাণ কার্য করা হয়, 1 গ্রাম ঘরের বস্তু নিচে আছে, সেটা কি অভিকর্ষ কোন দিকে ক্রিয়া করে? সর্বদা নিচের দিকে। তাহলে অভিকর্ষ বলের বিরুদ্ধে 1 সেন্টিমিটার যদি ওপরে তুলি, যে কার্য করা হয় তাকে বলা হচ্ছে গ্রাম সেন্টিমিটার সিজিএস পদ্ধতিতে। তাহলে অভিকর্ষীয় একক হচ্ছে গ্রাম সেন্টিমিটার। এসআই পদ্ধতিতে কি সংজ্ঞাটা হচ্ছে, 1 কিলোগ্রাম ভরের বস্তুর ওপর বা বস্তুতে অভিকর্ষ বলের বিরুদ্ধে যে বল প্রয়োগ করার ফলে 1 কিলোগ্রাম ভরের বস্তুতে কোনো বস্তুকে অভিকর্ষের বিরুদ্ধে 1 মিটার উপরে তুলতে, 1 মিটার ওপরে তুলতে যে পরিমাণ কার্য করা হচ্ছে তাকে বলা হচ্ছে 1 কিলোগ্রাম মিটার। তাহলে অভিকর্ষীয় একক দুটির মধ্যে আমাদের সম্পর্ক কি? 1 গ্রাম সেন্টিমিটার জানি 1 গ্রাম ভার ইন্টু 1 সেন্টিমিটার। 1 গ্রাম ভার মানে হচ্ছে 980 ডাইন। এখানে 1 গ্রাম ভার আমরা জানি F ইকুয়ালস টু mg। এই সম্পর্ক থেকে 1 গ্রাম ভার মানে হচ্ছে 980 ডাইন, তাহলে 980 আর্ক। আবার 1 কিগ্রা মিটার মানে হচ্ছে 1 কিলোগ্রাম ভার ইন্টু 1 মিটার। 1 কিলোগ্রাম ভার মানে হচ্ছে 9.8 নিউটন ইন্টু 1 মিটার, সেক্ষেত্রে 9.8 জুল। এবার 9.8 জুল, আমরা জুল মানে জানি 1 জুল, এখানে আগে পেয়েছি 1 জুল ইজুকাল টু 10⁷ আর্ক, তাহলে 9.8 জুল ইজুকাল টু 9.8 ইন্টু 10⁷ আর্ক, অর্থাৎ 1 কিগ্রা মিটার ইকুয়ালস টু 9.8 জুল বা 9.8 ইন্টু 10⁷ আর্ক। এবার আমরা দেখে নেব যে বলের দ্বারা কার্য কী। বলের কার্যের অনেক দু ধরনের সাধারণত প্রকারভেদ করা হচ্ছে, একটা হচ্ছে বলের দ্বারা কার্য এবং একটি হচ্ছে বলের বিরুদ্ধে কার্য, এবং আরেকটি আছে যেটিকে বলা হচ্ছে কার্যহীন বল। সবার প্রথমে দেখে নেব বলের দ্বারা কার্য কোনটাকে বলছে। সংজ্ঞায় বলছে, কোনো বস্তুর ওপর বল প্রয়োগ করলে যদি বলের প্রয়োগবিন্দুর সরণ প্রযুক্ত বলের দিকে হয়, অর্থাৎ যেদিকে আমরা বল প্রয়োগ করছি সেদিকেই যদি বস্তুর সরণ হয়, তাহলে যে কার্য হচ্ছে তাকে বলা হচ্ছে বলের দ্বারা কার্য। উদাহরণ হিসেবে বলতে পারি যে অভিকর্ষ বলের প্রভাবে একটি বস্তুর ওপর থেকে নিচের দিকে পড়লো। অভিকর্ষ বলের প্রভাবে একটি বস্তু ওপর থেকে নিচের দিকে পড়লো, এক্ষেত্রে অভিকর্ষ বলের অভিমুখে বস্তুর সরণ হলো, তাই এই কার্য হলো অভিকর্ষ বলের দ্বারা কার্য। বলের বিরুদ্ধে কার্য কি? ঠিক অভিকর্ষ বলের উল্টো। কোনো বস্তুর ওপর বল প্রয়োগ করলে যদি বলের প্রয়োগবিন্দু সরণ প্রযুক্ত বলের বিপরীত দিকে হয়, তাহলে যে কার্য করা হয় তাকে বলের বিরুদ্ধে কার্য বলে। কোনো বস্তুর ওপর বল প্রয়োগ করলে যদি বলের প্রয়োগবিন্দু সরণ প্রযুক্ত বলের বিপরীত দিকে হয়, তাহলে যে কার্য করা হয় তাকে বলের বিরুদ্ধ কার্য বলে। যেমন আমরা বলতে পারি কোনো বস্তুকে ওপরের দিকে তোলা হচ্ছে, তাহলে কোনো বস্তুকে ওপরের দিকে তুলছি, আমরা যখন তুলছি কার বিরুদ্ধে কাজ করছি? অভিকর্ষ বলের বিরুদ্ধে কাজ করছি, কারণ অভিকর্ষজ বল সর্বদা
নিচের দিকে ক্রিয়া করে, আর আমরা কোনো বস্তুকে যখন ওপরের দিকে তুলছি তা বলের বিরুদ্ধে ওপরের দিকে তুলছি, তাহলে বলের বিরুদ্ধে কার্য করছি। কার্যহীন বল কি? কোনো বল কোনো বস্তুর সরণের অভিমুখে লম্ব দিকে ক্রিয়া করলে সেই বলের দ্বারা কোনো কার্য হয় না, এই বলকে কার্যহীন বল বলা হয়। অর্থাৎ একটি বস্তুর ওপর বল প্রয়োগ করলাম এই অভিমুখে, কিন্তু বস্তুটির সরণ হলো এই অভিমুখে, অর্থাৎ বলের প্রয়োগবিন্দু এফ বল এই দিকে ক্রিয়া করছে, কিন্তু বলের প্রয়োগবিন্দু সরণ এই দিকে হচ্ছে, এখানে 90 ডিগ্রি অ্যাঙ্গেল সমকোণে হচ্ছে, তাহলে এক্ষেত্রে কোনো কার্য হচ্ছে না। যেমন কোনো বস্তুকে ওপরের দিকে তুলে কার্যহীন বল, আমরা একটা উদাহরণ দেখে নেব যে এক ব্যক্তি হাতে সুটকেস নিয়ে অনুভূমিক রাস্তায় হাঁটতে থাকলে অভিকর্ষ বলের বিরুদ্ধে কোনো কার্য হয় না, কারণ সেক্ষেত্রে সুটকেসের সরণ এবং অভিকর্ষজ বল বলের অভিমুখে পরস্পর লম্বভাবে থাকে। ব্যক্তিটি সোজা রাস্তা বরাবর হাঁটছে, কিন্তু অভিকর্ষজ বল কোন দিকে ক্রিয়া করছে? নিচের দিকে ক্রিয়া করছে। এরম ব্যক্তি হাঁটছে এই দিক বরাবর, কিন্তু অভিকর্ষজ বল ক্রিয়া করছে নিচ দিক বরাবর, সেক্ষেত্রে 90 ডিগ্রি পরস্পরের সঙ্গে 90 ডিগ্রি অ্যাঙ্গেল করে আছে, সেক্ষেত্রে কোনো কার্য হচ্ছে না। কারণ আমরা আগে দেখেছি এই নতিকোণটা থিটা যদি 90 ডিগ্রি হয়ে যায় তাহলে W = F cos θ × D লিখেছি, cos 90 ডিগ্রি ভ্যালু 0 হয়, তাই কৃতকার্যটা সেক্ষেত্রে 0 হচ্ছে। আর একটা ভালো উদাহরণ হচ্ছে সূর্যের চতুর্দিকে পৃথিবী যে বৃত্তাকার পথে ঘুরছে, সূর্যের চারিপাশে পৃথিবী বৃত্তাকার পথে ঘুরছে, এই বৃত্তের কেন্দ্রের দিকে সূর্যের মহাকর্ষ বল ক্রিয়া করে, কিন্তু পৃথিবীর সরণ হয় সূর্য যদি মাঝখানে থাকে, পৃথিবীর ঘূর্ণনটা বৃত্তাকার পথ হয়, অর্থাৎ মহাকর্ষীয় বল কিন্তু এই দিকে ক্রিয়া করছে, এইদিকে পৃথিবীর সরণ এই বলের স্পর্শক বরাবর এই দিকে হচ্ছে, অর্থাৎ পরস্পরের সঙ্গে 90 ডিগ্রি কোণ করে থাকছে। তাই বলা হচ্ছে সূর্যের মহাকর্ষ বলের ক্ষেত্রে এখানে অভিকেন্দ্র বল কাজ করছে, এটি একটা কার্যহীন বল। তাই সূর্যের চতুর্দিকে পৃথিবীর আবর্তনের ক্ষেত্রে সূর্যের মহাকর্ষ বল কোনো কার্য করছে না। তাহলে আজকে আমরা কোন পয়েন্টগুলো জানলাম? আজকে শুধুমাত্র তোমাদের আমি কার্যক্ষমতা শক্তির কার্য অংশটি পড়ালাম, তোমাদের সামনের দিনে আমরা ক্ষমতা অংশটি পড়াবো, এবং কার্যের ওপরে তোমরা আজকে এই পার্টটা ভালো করে দেখে রাখবে। এই কার্যের ওপরে কিছু সামান্য গাণিতিক উদাহরণ আমি প্রশ্ন তোমাদের দিয়ে দেবো, ছবি পাঠিয়ে দেবো, সেটা তোমরা আমাকে করে পাঠিয়ে দেবে।